সারা সিলেট শহর ঘুরাইমু আমেরিকা প্যারিস শহর যাইমু যাইমু রে লন্ডন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি সিলেটের হজরত শাহজালাল মাজারে। আর আজকের এই ভ্রমণটা আমাদের জাফলং থেকে শেষ হবে। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। সিলেটের হজরত শাহজালাল মাজারে এসে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হোটেল খুঁজতে হবে। তাই আমরা হজরত শাহজালাল মাজারের ঠিক পাশেই একটি হোটেল দ্য এম্পায়ার হোটেলে আমরা উঠে পড়ি। মাজারের ভেতরেই ছিল সারিবদ্ধভাবে বেশ কিছু খেজুর গাছ, যা দেখে অত্যন্ত সুন্দর লাগছিল। আর হজরত শাহজালাল মাজারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানকার কবুতর। জালালি কবুতরে এর চারপাশটা ভরা, যেখানে সেখানে আমরা দেখব শুধু কবুতর আর কবুতর। তাই আমিও চলে গেলাম ঠিক কবুতর যেখানটা রাখা হয় সেইখানটাতে, ভালোভাবে কবুতরগুলোকে দেখার জন্য। আর এইদিকে ইন্নাল ওর ফোনটি নিয়ে কবুতরগুলোকে ভালোভাবে ভিডিও করছে। উপর দিকে তাকালে দেখা যায় বিল্ডিংয়ের কার্নিশ ভরা কবুতর আর কবুতর, এজন্য এক কবুতরের মেলা। মাজারে কিছুক্ষণ ঘোরার পর আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যায় এবং আমরা চলে যাই খেতে। আর সবাই জানেন যে সিলেটের পানসি হোটেল সিলেটের সবচেয়ে নামকরা এবং সুস্বাদু খাবার বিক্রি করা হয়, তার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি পানসি হোটেলে। তো আমরা রেস্টুরেন্টে এসে সর্বপ্রথম এই রেস্টুরেন্টের বিখ্যাত কালাভুনা অর্ডার করি, কিন্তু এখানে সেই দিন কালাভুনা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমরা অন্য আইটেম দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। আর খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা দিই সিলেটের মালনীছড়ি চা বাগানের উদ্দেশ্যে। ওয়েলকাম টু মালনীছড়া টি স্টেট। চলে আসলাম সিলেটের মালনীছড়া চা বাগানে। প্রকৃতি তার সব রূপ যেন ঢেলে দিয়েছে এই চা বাগানে। সবুজে ঘেরা এই চা বাগান যেন মনের শান্তি ফিরিয়ে দেয়। একবার এই চা বাগানে ঢুকলে মনে চায় জীবনের বাকিটা অংশ এই চা বাগানেই থেকে যাই, কিন্তু কর্ম বা জীবনের তাগিদে শহরেই ফিরতে হয়। চা বাগান যেন এক অপরূপ রূপে সেজে রয়েছে আজ। জানি না প্রতিদিন এরকমই রূপে সাজে কিনা, তবে আজকে অনেক সুন্দর লাগছে। উঁচু পাহাড়ের ভাঁজে ভাঁজে বেড়ে ওঠা প্রত্যেকটি চা গাছ যেন আমাদের নতুনভাবে সজীবতা ফিরিয়ে দিচ্ছে। মন চাচ্ছে এখানেই থেকে যাই। লাল মাটির আঁকাবাঁকা পথ দিয়ে উঠে যাচ্ছি উপর থেকে আর উপরে, এ যেন পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছি। জানি না চা বাগানের এই রূপ ফ্রেমে কতটুকু সুন্দর লাগছে, কিন্তু আপনি বাস্তবে আপনার নিজের চোখে এই রূপ দেখলে এই রূপের প্রেমে পড়তে বাধ্য হবেন, 100% গ্যারান্টি। দেশীয় পাখির কিচিরমিচির আওয়াজে চা বাগানের প্রকৃতি সবসময় যেন মোহিত হয়ে থাকে। এ যেন ওদেরই রাজ্য, ওদেরই রাজত্ব, ওদেরই সৌন্দর্য, এ শুধু ওরাই ভোগ করতে চায়। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা একদম চা বাগানের গহীনে। চা বাগানের পাশ ঘেঁষা পিচ ঢালা কালো রাস্তার উপর দিয়ে চলা প্রত্যেকটি পথিককে যেন এই চা বাগান তার নিজের দিকে আকর্ষণ করছে। সেই আকর্ষণ থেকেই সকলে হয়তো চা বাগানের এই সুন্দর রূপের সাথে তাদের নিজের স্মৃতি জড়িয়ে রাখছে ফটো ফ্রেমে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে। চা বাগানের সাথে রয়েছে উর্বর ফসলি জমি,
যেখানে ধান গম ছাড়াও অন্যান্য শস্য জাতীয় ফসল উৎপাদন করা হয় প্রতি বছর। চা বাগানের এই সুন্দর রূপ দেখার পর সময় চলে আসে আমাদের হোটেলে ফেরার। সেই মতো আজকের এই চা বাগানকে বিদায় জানিয়ে আমরা একটি সিএনজি ভাড়া করছি, যাতে করে আমরা হোটেলে ফিরতে পারি। তো চলুন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি একদম হোটেলের কাছাকাছি, ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল। কিন্তু আমরা এখন হোটেলে না গিয়ে যাব হচ্ছে শাহজালাল মাজারের ভেতরে রাতের ভিউটা দেখার জন্য। তো চলুন আমরা মাজারের ভেতরে ঢুকে যাই, লেটস গো। রাতে মাজারে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আবার ক্ষুধা লেগে যায়, তো আমরা আবার যাব এখন রেস্টুরেন্টে খেতে। তো এখন যাবার আগে আমার মা বোন ভাবি ফ্যামিলির সবাইকে তাদের হোটেল থেকে আনতে যাব। তো চলুন আমরা হোটেলে চলে যাচ্ছি। আমার ফ্যামিলি উঠেছিল হোটেল আল আকসা, যাতে সার্ভিস খুবই ভালো ছিল। তবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সার্ভিসটা তুলনামূলকভাবে এই আল আকসা থেকে অনেকটা খারাপ ছিল। তো ফাইনালি আমরা পানসি হোটেল আবার চলে আসি এইখানকার বিখ্যাত গ্রিলটি ট্রাই করার জন্য, এবং সেই গ্রিলটি ট্রাই করে আবার বাড়ির পথে রওনা দেই, হোটেলের পথে রওনা দেই। তো চলে আসি হোটেলে, এবং এই হোটেলে এসে আমার বোন আমার মাকে বিদায় জানিয়ে তার রুমে চলে যাচ্ছে, এবং আমিও এখন চলে যাব আমাদের হোটেলে। বাই বাই, সি ইউ। তবে আর একটা কথা বলছিলাম, হোটেলের কথা। এই আল আকসা হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, এই সার্ভিসটি। এই হোটেল আল আকসাতে আমার রুম, ওয়াশরুম এবং সব কিছু মিলে খুব ভালো লেগেছে। তাই আমি রিকমেন্ডেড করব যারা আসবেন তারা অবশ্যই এইখানে ওঠার ট্রাই করবেন। আমি কোনো হোটেল বা রেস্টুরেন্টের ব্র্যান্ডিং করছি না এখানে, আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই আপনাদের সামনে বললাম। তো আজকের দিন এখানেই শেষ। আমরা আগামীকালকে যাব হজরত শাহপরান মাজারে, তো সেখানে গিয়ে দেখা হবে। বাই বাই, সি ইউ। আজকে এখানেই শেষ। আজকে সকালে নাস্তা করার জন্য আবারও পানসিতে চলে আসি। বলেছিলাম যে কালা ভুনাটা খাওয়া হয়নি, তো আজকে খিচুড়ির সাথে সকালের নাস্তায় খিচুড়ি এবং কালা ভুনা ট্রাই করব, দেখি কেমন হয়। আশা করি ভালো হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি সরাসরি বাসে, এবং এই বাস আমাদের কিছুক্ষণের মধ্যে নিয়ে চলে যাবে শাহপরান মাজারে, এবং সেখানে দেখব আমরা শাহপরান মাজারটি, এবং তারপরে আমরা চলে যাব সরাসরি জাফলংয়ের পথে। অবশেষে আমরা চলে আসি হজরত শাহপরান মাজারে, এবং মাজারে এসে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকি। চারপাশটা অনেক সুন্দর ছিল। আউলিয়াদের মাজার অবশ্য সুন্দর হবারই কথা। মাজারের ভিতরে ছিল বড় বড় দুটি বট গাছ, যা মাজারের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। হজরত শাহপরান মাজারে ঘোরাঘুরি করার পর এখন সময় চলে এসেছে জাফলং যাওয়ার। তো চলুন জাফলংয়ের পথে রওনা দেই। রাস্তার দুপাশের ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়গুলো যেন আকাশ ছুঁই ছুঁই অবস্থায় দাঁড়িয়ে আছে। আকাশের মেঘগুলো যেন ঘন সবুজ পাহাড়কে বারবার হাতছানি দিয়ে ডাকছে। গাছপালা পাহাড় পর্বত দেখতে দেখতে চলে এলাম আমরা জাফলং জিরো পয়েন্টে।
জাফলং এসেই দেখতে পেলাম শক্তি পরীক্ষা করার যন্ত্র। মারলাম এক ঘুষি, দেখি কত ওঠে। এখানে নাকি 999 পর্যন্ত তুলতে পারলে একটি স্পিড ফ্রি দেয়। তো দেখি আমার কত ওঠে। ভাগ্য খারাপ, আমার উঠেছে 752। এখানে শুধু শক্তি পরীক্ষার যন্ত্রই না, এখানে রয়েছে বিভিন্ন ধরনের সানগ্লাস, চশমা, টুপি, আরও হরেক রকমের পণ্য সামগ্রী, যা মানুষ তাদের আত্মীয় স্বজনদের জন্য নিয়ে থাকে বাড়ির পথে। ঘন সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে তুলেছেন মানুষ দৃষ্টিনন্দন বাড়িঘর, যা দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। দূর থেকে দেখলে আকাশ এবং পাহাড়ের মধ্যে দূরত্ব বোঝা সম্ভব না। ছবি তোলা নিছক শখের বিষয় হলো ছবি তোলাই অনেকের পেশা। জাফলংয়ে হরেক রকমের পণ্য সামগ্রী বিক্রি হয়, যার মধ্যে কিছু কিছু আছে যা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এনে বিক্রি করা হয়। আর জাফলংয়ে শিলপাটার তুলনা হয় না। এখানে একদম খাঁটি শিলা পাথর থেকে তৈরি করা হয় শিলপাটা, যা অত্যন্ত টেকসই এবং মজবুত। সহজে এটা নষ্ট হয় না। তাই ঢাকা থেকে বা যে কোনো জেলা থেকে মানুষ আসলে এই শিলপাটার আকর্ষণটা তাদের মনের মধ্যে থেকেই যায়। এই লেখা পাথরগুলোকে অনেকেই জাফলংয়ের স্মৃতি হিসেবে নিয়ে যায়। আর এই জাফলংয়ের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বড় থেকে ছোট, ছোট থেকে মাঝারি সব ধরনের পাথর। জাফলং আসবেন আর এই পাথরে আপনার চোখ আটকাবে না, তা কি করে হয়? এই পাথর পেরিয়েই জাফলংয়ের ঝর্ণা অবস্থিত। আর এইখানেই বাংলাদেশের সীমানা শেষ। ওই যে দেখছেন ভারতীয় পতাকা, ওইখানেই ভারত শুরু আর বাংলাদেশ শেষ। এই লেকের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর উপরে যতটা না গরম, এই লেকের পানি ঠিক ততটাই ঠান্ডা। আমি যখন যাই আমার খুব গরম লাগছিল। যখন আমি লেকে নামি আমার শরীরটা 10 মিনিটের মধ্যে এমন ঠান্ডা হয় যেন এটা শীতের দিন। 10 মিনিটের বেশি আমি থাকতেই পারিনি। গোসল শেষে আমরা সকলে উপরে উঠে আসি। উপরে উঠতে উঠতে আমরা অনেক রকমের দৃশ্য দেখি। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে আমরা যখন নিচ থেকে উপরে উঠি তখন রাস্তা যেন শেষই হচ্ছে না এবং খাড়া পাহাড়ি খাদ পেরিয়ে পেরিয়ে উপরে উঠতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। যেতে যেতে দেখতে পেলাম এক দল ভেড়ার পাল গা দুলিয়ে দুলিয়ে তাদের মনের সুখে হাঁটাহাঁটি করছে সামনের দিকে। শাবক ভেড়াটিকে আমার খুবই ভালো লাগছিল, কারণ ওর হাঁটার স্টাইল আর অন্য ভেড়ার হাঁটার স্টাইলগুলো একদমই ভিন্ন। আমার সামনে যে পাহাড়টিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্ডিয়ার হিমালয় পাহাড়। এই হিমালয় পাহাড়ের বহু নাম শুনেছি, আজকে জীবনের প্রথম সামনাসামনি দেখলাম। হিমালয় পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে নৈসর্গিক সৌন্দর্যের এক নদী। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।